আপনার কাছে আসি, অনির্বাণ আপনার কাছে আসবো। আমি আমাকে দীপাঞ্জন বাবুর কাছে যাবো। দীপাঞ্জন বাবু শুরু থেকে যেভাবে আজকে একেবারে নিজের সঙ্গে ট্যাগ জুড়ে নিয়ে কথা বলতে শুরু করেছেন, আমার একটা প্রশ্ন দীপাঞ্জন বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন বলে প্রশ্নটা করেছি, বলেছিলেন যে দুর্গাপুজোর মুখে মুখে কলকাতা পুলিশ কমিশনার চেঞ্জ করলে আইন শৃঙ্খলায় কী সব প্রভাব পড়তে পারে। শেষ পর্যন্ত তিনি চেঞ্জ করেছেন, যদিও তার আন্দোলনে এর আগেও এই ঘটনা ঘটেছিল। আমি অতীতের উদাহরণে বলেছি, এর আগেও বহুবার বলেছি প্রসূন মুখার্জির কথা। আসলে কিছু হয় না। কোনোভাবে কি স্বাস্থ্য সচিব চেঞ্জ হলে আইন শৃঙ্খলায় কোনো রকমের কোনো প্রভাব পড়তে পারে? মানে এখন উনি একই রকম আছেন কিনা? নারায়ণ সড়ক নিগমের কথা উঠছে বারবার। তাপসবাবুরা তো প্রথম থেকেই স্বাস্থ্য সচিবের অপসারণ চেয়েছেন। তো ওই বিনীত গোয়েলের মতন হয় একটা বদলির নামে একটা পদোন্নতি দিতেন, কিন্তু সরাতে তো পারতেন, তাও সরাচ্ছেন না কেন বলে আপনার মনে হয়? এই সরাচ্ছি না কেন সেটা তো খুব তাড়াতাড়ি জানতে পারবে। এই যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা বারবার বলা হচ্ছে এবং সিবিআইও বলছে, এই বৃহত্তর ষড়যন্ত্র কি তোমার মনে হয় শুধুমাত্র এই সুদীপ্ত রায় আর সন্দীপ, বিরূপাক্ষ, অভিজ্ঞা, বেচারা বলির পাঠা, অভিজিৎ, তারা জড়িত রয়েছে? সর্বোচ্চ প্রশাসনের সর্বোচ্চ মাথার যদি বরাবর না থাকতো এবং সেই সর্বোচ্চ মাথার তার যদি ভেস্টেড ইন্টারেস্ট না থাকতো, এই বৃহত্তর ষড়যন্ত্র হতো না। এখন দুটো ভয়, এক, যদি আমি এদের সরিয়ে দিই অ্যাকচুয়ালি ঠিকঠাক ভাবে, যেরকম ভাবে বিনীত গোয়েলকে সরানো হলো এবং প্রাইস পোস্টিং দেওয়া হলো ভারতবর্ষে বা কলকাতার ইতিহাসে অপদার্থতম পুলিশ কমিশনারকে একটা প্রাইস পোস্টিং দেওয়া হলো, তো সেরকম যদি না করে সবাইকে সরাতে যায় ঠিকঠাক ভাবে, সৎভাবে, সদিচ্ছা দেখিয়ে, তো উনি জানেন যে উনি এক্সপোজ হয়ে যাবেন, ষড়যন্ত্রটা আরো এক্সপোজ হবে। এটা এক নম্বর ভয়, যার জন্য সরাচ্ছেন। দ্বিতীয় ভয়, একটা স্লোগান উঠছে, দেখে জনতার ক্ষমতা, ভয় পেয়েছে মমতা। আমি তোমাকে বলি, গতকাল আমার এক কাকিমা, ওনার বয়স 85 বছর, আই রিপিট 85 বছর, উনি নিজের মেয়ে, ওনার জামাই, সবার মানা অগ্রাহ্য করে উনি গিয়েছিলেন ধর্ণা মঞ্চে, 2 ঘন্টা বসেছিলেন। আমি তোমাকে ছবি পাঠিয়ে দেবো। এবং কাকিমা বললেন যে আমি ভাবলাম আমার 85, গিয়ে দেখছি একজন 90 বছরের ভদ্রলোক ওই মঞ্চটাকে প্রণাম করছেন। এই জায়গাটা থেকেই মমতা ভয় পেয়েছে। এই যে তুমি বললে দ্রোহকাল, উমা, অভয়া, সব জায়গায় এই দ্রোহকালের স্ফুলিঙ্গ এই জায়গায়, যেখানে 85 বছরের কাকিমা, 90 বছরের কাকুরা যাচ্ছেন। এই ডাক্তার বাবুদের আমি বলি, আমার থেকে অনেকে হয়তো বয়সে ছোট, যারা রেজিগনেশন দিয়েছেন, আমার সবাইকে প্রণাম। একজন ফৌজির স্যালুট, যে ছেলেগুলো, বাচ্চা ছেলে মেয়েগুলো বসে আছে অনশন মঞ্চে, আর ওই 26 দিনের চিকেন স্যান্ডউইচ আর চকলেট খাওয়া অনশন নয়, এরা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে স্বচ্ছতা। এটাই বলে যে প্রত্যেকের শরীরের অবস্থা। তো একজন ডাক্তারের যদি অনশন মঞ্চে কোন রকম ক্ষতি হয়, তাহলে মমতা দেখবে জনতার ক্ষমতা। এটা আমি বলে দিলাম। দ্রোহকাল স্ফুলিঙ্গ কিন্তু বিস্ফোরণে চলে যাবে। একজনও, এই ডাক্তাররা আমাদের রত্ন, আমাদের ঘরের সন্তান। আমাদের ঘরের এক সন্তান অভয়াকে ধর্ষণ করে হত্যা করেছেন আপনারা। আমাদের ছোট্ট উমাকে আপনারা হত্যা করে ধর্ষণ করেছেন আপনারা। এবার এই ডাক্তার বাবুদের একজনেরও যদি কোনো শারীরিক ক্ষতি হয়, দেখে নেবেন জনতার ক্ষমতা। বুঝে রাখুন মমতা। আমি দীপাঞ্জন বাবুর কথা সূত্র ধরে অনির্বাণকে জিজ্ঞাসা করবো। অনির্বাণ, বারবার আপনি 2019-এর কথা বলছিলেন, ইস্তফার কথা, কিন্তু শরদ্দাসবাবু, তাপসবাবু, আমি যদি ভুল বলি আমাকে শুধরে দেবেন, কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষের এই একাত্মতা আপনাদের সঙ্গে তখন ছিল না, সেই গণ ইস্তফার সময়। মমতা বন্দ্যোপাধ্যায় এবারও বোধহয় সেরকমই কিছু একটা হিসাব করেছিলেন। কী হিসাব করেছিলেন তিনি বলতে পারবেন, কিন্তু কিছু একটা এরকম হিসাব করেছিলেন যে ডাক্তারদের ব্যাপার মানুষ আর কতক্ষণ মাথা ঘামাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে, এটা সত্যিই ডাক্তারদের ব্যাপার প্রথম থেকেও ছিল না, এখনও নেই। ডাক্তাররা প্রথম থেকে এই প্রতিবাদটা করেছেন, তাদের একজন সহকর্মী ঠিক এইভাবে খুন হয়েছেন বলে, ধর্ষণ হয়েছেন বলে, কিন্তু মানুষ তো মনে করেছে তাদের ঘরের কেউ গেছে। না হলে দীপাঞ্জনবাবু যাদের কথা বলছেন তারা কেন আসছেন? আমরা তো রাজপথে এর আগে ঠাকুমাকেও লাঠি নিয়ে হাঁটতে দেখেছি রাত দখলের রাতে।
অনির্বাণ, এখানে কি কোথাও একটা মিসক্যালকুলেশন হয়ে যাচ্ছে? এত সহজে মমতা যে উৎসবে ফেরাতে চাইছেন সেই উৎসবে জনতা ফিরবে না অনির্বাণ, এটা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না, আপনারা বোধহয় বুঝছেন না। আমি আবারও রিপিট করছি যে উৎসবে ফেরা বলতে আপনারা যদি যে উৎসবে ফেরানোর কথা বলছি ওই উৎসব, হ্যাঁ যে উৎসব, এবং ওই উৎসব এই উৎসব সেই উৎসব এখন চুলচেরা বিশ্লেষণ করতে থাকুন, কিন্তু রাস্তায় চলাফেরা করা দায় হয়ে গেছে ভিড়ের ঠেলায়। তো সেখানে মানুষজন যে উৎসবে মোটামুটি ফিরেছেন তাদের মতো করে তেড়ে গাল পাচ্ছেন ডাক্তারদের, এই উৎসবের সময় কেন মিছিল করছে, অনশন করছে বলছেন? গাল পাড়তে যাবে কেন? এরকম একটা লক্ষ্য তো ছিল, সেটা আপনার জনতা ভার্সেস ডাক্তার লাগিয়ে দেওয়া আপনার মনে হচ্ছে, সেটা আপনার অধিকার, আপনার মনে হয়। আচ্ছা তাই বলছেন তো অনির্বাণ, আপনি একজন প্র্যাকটিসিং লয়ার, আমি জাস্ট আপনাকে একটা নিউজ ফিড পড়ে শোনাচ্ছি, একটা জাস্ট নিউজ ফিড পড়ে শোনাচ্ছি, আপনি একবার পড়ে দেখুন তো, একবার শুনে দেখুন তো অনির্বাণ, আমি জাস্ট একটু আমাকে সময় দিন। অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকার কি ভাষায় চিকিৎসকদের আক্রমণ করেছিলেন আমরা সবাই জানি, তার বিরুদ্ধে পুলিশ একটা অভিযোগ দায়ের করে বসেছিল। আমি কেন বলছি অনির্বাণ শুনুন, শরৎবাবু আপনারাও শুনুন, তাপসবাবু নিশ্চয়ই জানেন। ওর পরে আর এক কদম এগোয়নি কোনো তদন্ত, এটা তো সিবিআই করছিল না অনির্বাণ। বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ঘরে 3 দিন শুনানির পর আজকে নির্দেশ হয়েছে, এই বিকেলের দিকে, দুপুর বিকেলের দিকে। আরজি করে ঘটনার পর তার এই মন্তব্য এবং সেই কুমন্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি হিরণময় ভট্টাচার্য বিশেষ কিছু বলেননি, সিবিআই তদন্ত দেননি, যদি বলেছেন যে এফআইআর রুজু হয়নি এতদিন পর্যন্ত, ইমিডিয়েটলি এফআইআর রুজু করুন এবং দ্রুত তদন্ত শুরু করুন, যে যে ধারায় এরকম ক্ষেত্রে এফআইআর হওয়ার কথা সেই ধারা প্রয়োগ করে এফআইআর করুন। আচ্ছা অনির্বাণ, আপনি আমাকে এবার বলুন তো, এটা কোন সিবিআইয়ের অপেক্ষা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পুলিশ? অতীশ সরকারের বিরুদ্ধে একটা পুচকে তৃণমূল নেতা, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রেচারের তুলনায় একটা পুচকে তৃণমূল নেতা, তার বিরুদ্ধে সেরকম একটা পুচকে নেতা অশোকনগরে কুৎসিত যাতা মন্তব্য করেছিল চিকিৎসকদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে যথাযথ ধারা এবং বিশেষ করে মহিলাদের সম্পর্কে একটা এফআইআর দায়ের করতে পারছে না, এফআইআর দায়ের করে তদন্ত শুরু করতে পারছে না পুলিশ। এবার আপনি বলুন এবার, আমি উৎসবে তফাৎ করছি, চুলচেরা বিশ্লেষণ করছি, তো আপনি আমাকে একটু সিবিআই পুলিশের চুলচেরা বিশ্লেষণটা করে দিন তো। সিবিআই তো কিছু করতে পারে না, একেবারে অপদার্থ ধরে নিলাম, এ রাজ্যের পুলিশ কত বড় পদার্থ? একটা পুচকে তৃণমূল নেতার বিরুদ্ধে মহিলা সংক্রান্ত এমন ভয়ঙ্কর অভিযোগের পর, তার ওই মন্তব্যের পর পুলিশ এফআইআর করতে পারে, অভিযোগ করে রেখে দিয়েছিল। হাইকোর্টকে লাগলো, একজন বিচারপতিকে লাগলো 3 দিনের শুনানি এবং চতুর্থ দিনের আদেশ লাগলো একটা এফআইআর করাতে পুলিশকে দিয়ে। বলুন এবার স্পেসিফিক যে শুনানির কথা বলছেন তার ডিটেল এই মুহূর্তে আমার কাছে নেই, ওটা নিয়ে স্পেসিফিক মন্তব্য করতে পারছি না, কিন্তু আমার অতীশ সরকারের যার কথা বলছেন মনে আছে, হ্যাঁ যদি সেইটাই যেটা আমার মনে হচ্ছে সেটা যদি হয়ে থাকে নিশ্চিত তার বিরুদ্ধে প্রসিডিং হওয়া উচিত, এবং এটা শুধুমাত্র আইনি প্রসিডিংটা একমাত্র জায়গা নয়, সবাই জানি অনির্বাণ হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু মুশকিলটা হচ্ছে অশোকনগরের পুলিশ জানতো না, অশোকনগর থানার পুলিশ জানতো না। হাইকোর্টে 3টে শুনানি আর চতুর্থ দিনে একটা নির্দেশ লাগলো এফআইআরটা পুলিশকে দিয়ে দায়ের করানোর জন্য এবং তদন্ত শুরু করানোর জন্য। না এবার এখানে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা এই ডাক্তারদের আন্দোলনের বিরোধিতা করছেন বলে আপনি যেটা বলছেন, একই জায়গা থেকে ধরা যাক তর্কের খাতিরে হুমায়ুন কবিরের বিরুদ্ধে এখনো কিছু হয়, শুনুন শাসক দল তারা তাদের বিরুদ্ধে ডাক্তার আন্দোলন করছেন, স্বাভাবিকভাবে শাসক দলের কেউ তার বিরোধিতা করতেও পারেন, করেছেন অনেকে, কিছু ক্ষেত্রে ভাষা সংযম রাখেননি, অনেক ক্ষেত্রে ভাষা সংযম রেখেই প্রতিবাদ করেছেন। বিজেপি তো বিরোধী দল, তাদের বিরুদ্ধে তো আন্দোলন নয়, তাদের সর্বোচ্চ নেতাদের একজন দিলীপ ঘোষ এই আন্দোলনকে নাটক বলছেন, অশোক দিন্দা স্বার্থপর আন্দোলন বলছেন, তিনি একজন বিধায়ক। ভেবে দেখুন আন্দোলন সব বুঝলাম, ঠিক আপনি ভাষা চয়নের কথা বলছেন, আপনি ভাষা চয়নের কথা বলছেন, আমি বলছি যে অবজেক্টিভ সরাসরি ঠিক আমি বলছি শাসক দল তাদের বিরুদ্ধে আন্দোলন নিয়ে শাসক দলের নেতারা সেই আন্দোলনের বিরোধিতা করে কোনো মন্তব্য করলেন, এটা একরকম। বিরোধী দল, প্রধান বিরোধী দল, তারাই আবার এই আন্দোলনের বিরোধিতা করছেন, তারা বলছেন এটা নাটক। মানে আপনি নীতিগত প্রশ্ন করছেন, আমি বলতে চাই যে এমন বিরোধী দলের হাল যে শাসক বিরোধী আন্দোলনকে তাদের নাটক বলছে। যে কষ্ট করে আন্দোলন করলো তাহলে কি পেলো সেটা দিলীপ ঘোষকে একবার জিজ্ঞাসা করুন ডাক্তারবাবু। আমি বললাম তো আপনি চালাতে পারেন আরেকবার, তাহলে কি পেলো? তাহলে কি এটা সব নাটক হলো? একটা দাবি তো মানা হচ্ছে না, এই 7 দফা দাবি 10 দফায় পরিণত দাবি, এই জন্যই আনা হয়েছে। কেন আমাদের দাবি এখনো পূরণ হয়নি, দিলীপ দা কিন্তু খারাপ কিছু বলেননি, আমাদের দাবি যদি পূরণ হয়ে যেত তাহলে আমরা অত বোকা পাঠানোই, আমরা জয়েন্ট এন্ট্রান্সের টপ 500 লিস্টে যারা থাকি তারা আমরা তাও আন্দোলন চালাবো, আমাদের এইটুকু বুদ্ধিমত্তা আছে। অনির্বাণ আমি কিন্তু কিচ্ছু বলিনি, এবার আমি বলতে আন্দোলনটা কি নাটক? আপনি আমাকে বলতে দিন, আমি কিছু বলিনি। তাদের এইটুকু বুদ্ধিমত্তা আছে, যদি 10 দফা দাবির 10টি কেন 8টি পূরণ হয়ে যায় তাহলে আমরা এই আন্দোলন তুলে নেব।
আমরা চিকিৎসক হয়েই থাকতে ভালোবাসি, আমরা প্রতিবাদী হতে চাইনি, আমরা আন্দোলনজীবী হতে চাইনি। এটুকু বলবো, নারায়ণ স্বরূপ নিগম নামক যে ভদ্রলোকটি এখনো বসে আছে স্বাস্থ্য ভবনে, তিনি কিন্তু বিগত 5 বছর ধরে জানেন এই সন্দীপ ঘোষ, আমরা ওই মিটিংয়ে ওনার সামনে আমি বলে এসেছি, মিস্টার নিগম আপনি কিন্তু একটা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করবেন, আমরা এখনো বললে গায়ে কাঁটা দেয়। 2 বছর আগে সন্দীপ ঘোষ নামক একটা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করছেন, একে বারবার ফেরত আনছেন আরজি করে, 2বার ট্রান্সফার ছিল, 3rd টাইম ফেরত আসার সময় আমরা প্রতিবাদ করতে গেছিলাম যে ফ্র্যাঙ্কেনস্টাইন কিন্তু তৈরি করছেন। মনে রাখবেন এই ফ্র্যাঙ্কেনস্টাইন আপনাদের শেষ করবে, প্রায় শেষ করতে চলেছে। আমি তাপসবাবু লাস্ট 30 সেকেন্ডে প্লিজ। অনির্বাণদাকে একটা প্রশ্ন করতে চাই যে আমাদের আরজি করের আরকেএসের চেয়ারম্যান সাহেব ছিলেন হচ্ছে ডক্টর সুদীপ্ত রায়, এবং পরবর্তীকালে যখন দেখা গেলো সন্দীপ ঘোষের ট্রান্সফার হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, তারপরে তখন চেয়ারম্যান চেঞ্জ হলো, আবার নতুন করে প্রিন্সিপাল যখন আসলেন, তার এই গুন্ডা বাহিনী মানে লিড বাই আশিস পান্ডে, তখন তারা আবার আন্দোলন শুরু করলেন আমাদের সুদীপ্ত রায়কেই চেয়ারম্যান করতে হবে, এবং দুর্ভাগ্যক্রমে তাকে আনা হলো। এবং যেটা দেখা গেল যে তিনি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান, এবং তিনি কিছুদিন আগেও যখন বাইটটা দিয়েছেন যে 9 তারিখে আমি ফার্স্ট এই ঘটনা জানার পরে স্তম্ভিত হয়ে আমি আশিস পান্ডেকেই ফোন করেছিলাম যে আশিস পান্ডে এখন জেলে আছে, আপনার সরকার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান সুদীপ্ত রায়ের এগেনস্টে এখনো পর্যন্ত কি অ্যাকশন নিয়েছে সেইটা একটু ক্লিয়ার করুন। এই যে 10 দফা দাবির ভেতরে সেগুলোও লেখা আছে। কোনো দেখতে নজির দেখাতে পারেন সারা ভারতবর্ষে এতগুলো রাজ্যের মধ্যে কোন রাজ্যে শাসক দলের 4-5টা বিধায়ক জেলে? কোন রাজ্যে আছে? কাউন্টার বিধায়ক জেলে? আমার সময় একেবারে শেষ।